আচ্ছা দেখো, আমরা লাস্ট ক্লাসে বৃত্তের কিছু জিনিস আলোচনা করতেছিলাম। সো মেনলি ওইখানে তোমাদের একদম লাস্টে যে টপিকগুলো ছিল, ওইখানে তোমাদের ওই একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন কী হয় আর কি, বা উভয় অক্ষকে স্পর্শ করলে ঘটনাগুলো কী হয়, বা তুমি এইগুলা থেকে আমরা আরও কিছু জিনিস জানতে পারছিলাম যে একটা বৃত্ত যখন আঁকো তখন কি আমি এক্স অক্ষকে স্পর্শ করে আঁকবো নাকি এক্স অক্ষকে আমি সেট করে আঁকবো নাকি স্পর্শ সেট কোনোটাই করবো না এরকম, বা ওয়াই অক্ষের ক্ষেত্রেও সেম আর কিছু দুইটা অক্ষকে আমি কি সেট করে করবো নাকি স্পর্শ করে আঁকবো নাকি কীভাবে আঁকবো, সব জিনিসগুলো আমরা মোটামুটি একটু আলোচনা করছিলাম। সো এরপরে তোমাদের আরও কিছু জিনিস জানতে হয়। সো দেখো, এরপর হচ্ছে ধরো এটা আমরা পড়তেছিলাম হচ্ছে চ্যাপ্টার 4 মানে বৃত্ত। সো এখন দেখো, ধরো এখানের মধ্যে তোমাকে দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে দিছে। একটা এরকম দিছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 জি অন এক্স প্লাস 2 এফ অন ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়াল টু 0। এটা ধরো আমরা একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। আর দেখো, এটা যদি সমীকরণ দেয় তাহলে আমি তো এটা সমীকরণ দেওয়ার সাথে সাথে কি বৃত্তের আমি কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে কেন্দ্র হবে কি, কেন্দ্র ধরো এটা আমি বললাম P1 আর কি। হ্যাঁ, সো কেন্দ্র যদি হয় P1, P1টা কী হবে এখানে দেখো, মাইনাসের G1 কমা মাইনাসের F1, তাহলে মাইনাসের G1 কমা G1 কমা মাইনাসের F1, এটা হচ্ছে আমার কেন্দ্র। আর ব্যাসার্ধটা কী হবে, ব্যাসার্ধটা এরকম হবে, ব্যাসার্ধ হচ্ছে তোমাদের এরকম R1 ইকুয়াল টু রুট ওভার অফ তোমার এরকম G1 স্কোয়ার প্লাস G2 সরি F1 স্কোয়ার মাইনাসের C1 এরকম। এটা ছিল আমাদের ব্যাসার্ধ। এটা হচ্ছে আমার 1 নং বৃত্তের সমীকরণ। এখন তোমাকে ধরো আরেকটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 G2x প্লাস 2 F2y প্লাস C2 ইকুয়াল টু 0। এটা আমার আরেকটা বৃত্তের সমীকরণ। সো এটা ধরো আমার বৃত্তের 2 নং সমীকরণ। যদি হয় তাহলে এটার কেন্দ্র হচ্ছে এরকম, কেন্দ্র ধরো এরকম, ধরো P2, কেন্দ্র P2 ধরলে আমার এরকম আসে। দেখো এখানে হচ্ছে মাইনাসের G2 কমা মাইনাসের F2, এটার কেন্দ্র হবে। সো বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে আমরা কিন্তু বৃত্তের ব্যাসার্ধ আর কেন্দ্র বের করতে পারি। ব্যাসার্ধ কী হবে, ব্যাসার্ধ হচ্ছে তোমার R2 ইকুয়াল টু রুট ওভার অফ G2 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মাইনাসের C2 এরকম হবে, G2 স্কোয়ার প্লাস F2 স্কোয়ার মাইনাসের C2। সো এই হচ্ছে তোমাকে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে। সো এখন কথা হচ্ছে, দেখো দুইটা আলাদা আলাদা বৃত্ত। এখন কথা হচ্ছে এরা কিন্তু এককেন্দ্রিক বৃত্ত না, কারণ এখানে আমি দেখতেছি যে তোমাদের জি আর এফ এগুলো কিন্তু আলাদা, তারপর সিও এখানে কি আলাদা আছে, সিটা এখানে ম্যাটার না, বাট এখানে আমার কি দেখো জি আর এফ কিন্তু আলাদা, এখানে G1 এখানে G2 এখানে F1 এখানে F2, তার মানে তারা এক কেন্দ্র বৃত্ত না। এখন আমার কথা হচ্ছে তারা দুইটা বৃত্ত মানে পরস্পর সাথে কীভাবে থাকতে পারে। হ্যাঁ, এক কেন্দ্রিক না, এটা বুঝতে পারছি। এটা বাদে আর কী হতে পারে, এটা বাদে আরও 4টা কেস হতে পারে। মানে দুইটা বৃত্ত আমার কীভাবে থাকতে পারে পরস্পর সাথে, সেটার জন্য 4টা কেস হতে পারে। সো আমরা সেটা একটু দেখার চেষ্টা করব। যেমন তারা 4ভাবে থাকতে পারে, এখানে ওরা কিন্তু দুটো আলাদা আলাদা বৃত্ত। সো 1 নম্বর ওরা এরকম বলে যে এরকম 1 নম্বর ওরা বলে যে দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে, মানে বৃত্ত দুটা কিন্তু পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করতে পারে। ঠিক আছে, সো সেটা একটু দেখার চেষ্টা করব। সো এখন দুটি তারা পরস্পরকে তোমার অন্তস্থভাবে স্পর্শ করে, মানে ভিতরের দিক থেকে স্পর্শ করবে। সেটা কিভাবে, ধরো এখানে আমার একটা বৃত্ত আছে, মানে আমার কথা হচ্ছে এখানে
যেহেতু দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, দুইটা বৃত্ত এক বৃত্ত না, তারা আলাদা আলাদা বৃত্ত, তাহলে দুইটা বৃত্ত আর কি কীভাবে থাকতে পারে, হ্যাঁ একে অপরের সাথে কীভাবে থাকতে পারে সেটাই আমরা দেখার চেষ্টা করবো। এখন আমি বলছি তারা টোটাল 4ভাবে থাকতে পারে। সো দেখো এরকম, ধরো একটু বড় করে আঁকি। ধরো এটা আমার একটা বৃত্ত, এটা হচ্ছে আমার একটা বৃত্ত, আর এটা একটা বৃত্ত। এই বৃত্তটা ধরো আমার যে 1 নং বৃত্ত আছে, এই 1 নং বৃত্তটা হচ্ছে এইটা। সো এটার কেন্দ্র হচ্ছে তোমার এইটা, এটা হচ্ছে কেন্দ্র ধরলাম। কেন্দ্র কত দেখো P1, কেন্দ্র ছিল আমার P1। P1, এখন P1টার মানে আমি জানি, মানে -g, -f স্থানাঙ্কটা আমি জানি। সো এটা আমার হচ্ছে 1 নং বৃত্ত। হ্যাঁ, এখন ধরো 2 নং আমার আরেকটা বৃত্ত লাগবে এখানে এরকম। এখন এটা আঁকার জন্য তুমি কি করো, এই বড় বৃত্তের ভিতরে ছোট্ট করে একটা বৃত্ত আঁকো আর কি। দেখো এটার ব্যাসার্ধ কিন্তু এটা, আমি একটু তোমাদের আঁকার সুবিধার্থে একটু, এটার ব্যাসার্ধ কিন্তু এটা হবে, কারণ কেন্দ্র থেকে পরিধি কিন্তু দূরত্বটাই কিন্তু আমার ব্যাসার্ধ। সো এটা হচ্ছে ব্যাসার্ধ। তুমি কী করো, এই ব্যাসার্ধের উপরেই এরকম করে একটু আঁকো, ছোটো করে আঁকো, যত ছোটো আঁকতে হবে ততই ভালো আর কি। এই যে এরকম, ধরো এই যে 2 নাম্বারটা আছে, এটা হচ্ছে আমার 2 নং বৃত্ত আর কি। 2 নং বৃত্ত, এটার কেন্দ্র হচ্ছে তোমার এখানে P2, বুঝতে পারছো? দেখো এখন কথা হচ্ছে, এটা আমার 1 নং বৃত্ত, এটা আমার 2 নং বৃত্ত, মানে 2 নং বৃত্ত। তাহলে দেখো এখানে কিন্তু আমার তারা 1 নং বৃত্ত আর 2 নং বৃত্ত কিন্তু পরস্পরকে মানে ভেতরের দিক থেকে স্পর্শ করছে বা অন্তস্থভাবে স্পর্শ করছে। দেখো এখানে দেখতে পাইছো? সো এখন দেখো আমার আরেকটা বিষয় হচ্ছে, প্রথম বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার R1 আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আমার R2। এখন R1 হচ্ছে তোমার এইটা ছিল, এই পুরোটা ছিল কত R1, আর R2 কিন্তু এই ছোট্ট এটা আর কি, এই এতটুকু, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R2। মানে দেখো কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্বটা, ওর পরিধি আর ওর পরিধি তো এক জায়গায় হয়েছে তাই না, কারণ তারা স্পর্শ করছে। তাহলে এটা হবে R2, এটা হচ্ছে R1, ব্যাসার্ধ পাইলাম, কেন্দ্র পাইলাম, ঠিক আছে। তো এখন দেখো বৃত্ত দুটি পরস্পর কিন্তু স্পর্শ করছে ধরো একটা বিন্দুতে, আমি ধরে দিলাম যে তারা পরস্পরকে, মানে আমরা তো জানি স্পর্শ করে একটা বিন্দুতে। সো তারা পরস্পরকে P বিন্দু স্পর্শ করছে, একটা বিন্দু স্পর্শ করে আর কি। কারণ আমি দেখাইছিলাম যখন তোমাদের ছেদ করে, বা ওই যে এক্স অক্ষের ছেদক অংশের দৈর্ঘ্য যখন দেখছিলাম, তখন দৈর্ঘ্যটা ছোটো হতে কী করে, তারা এ আর বি বিন্দুটা একটা বিন্দুতে পতিত হয়। তখন দেখছিলাম যে ওখানে ওই একটা বিন্দু হলে কি স্পর্শ করে, সেমভাবে এখানে কি পি বিন্দু তারা স্পর্শ করছে, বুঝতে পারছো? মানে তারা ভিতরের দিক থেকে পরস্পরকে স্পর্শ করছে পি বিন্দুতে, এটাকে বলে তোমার অন্তস্থভাবে স্পর্শ করা। হ্যাঁ, সো এখন এখানে দেখো আমরা কীভাবে আঁকছি, ছবিটা আঁকছি হচ্ছে তোমার মেনলি এখানে অবশ্যই আমরা R2টা R1টা বড় দিছি, R1 ইজ গ্রেটার দেন R2 দিছি আর কি, ঠিক আছে। এখন কথা হচ্ছে ভাই আমি তো এই ছোটোটাকে ধরতে পারতাম R1 আর বড়োটাকে কি ধরতে পারতাম R2, ঠিক আছে। তখন কিন্তু আবার R2টা R1 থেকে বড় হতো। হ্যাঁ, সো এখানে আমরা R1 ইজ গ্রেটার দেন R2 করে আঁকছি, উল্টাটা করেও আমরা আঁকতে পারতাম, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সো এখন দেখো, সো উল্টা করে আঁকলে কিন্তু আমার এই যে বড় বৃত্ত আছে, বড় বৃত্তের কি দেখো কেন্দ্র হতো P2 আর ব্যাসার্ধ হতে কি R2, আর ছোট বৃত্তের কেন্দ্র হতো P1, ব্যাসার্ধ হতো R1, ঠিক আছে। তখন কি আমার R2টা কিন্তু বড় হতো, তাই না? সো মানে দুটো আসলে একই ছবি, বুঝতে পারছো, মানে দুইটা বিষয়। তারপরও যদি তোমাদের সন্দেহ থাকে তাহলে আমি একটু দেখাই দিই, যেমন বিষয়টা এরকম। তোমার এখানে ধরো আমি একটু করে আঁকি, ধরো ওখানে দিছে R1টা বড়, এখানে আমি R2টাকে বড় দিব, R1, অথবা বলতে পারো তুমি এরকম যে এটা হলে কি কেমন হয়, যেমন আমি এটাকে বড় করে আঁকি,
মানে এই ছোটোটাকে আমি বড় করে রাখছি। হ্যাঁ, তো আর এখানে তাহলে এটা আমি কি দিয়েছি P2, কেন্দ্র হচ্ছে ছিল P2, আর এটা হচ্ছে ব্যাসার্ধ ছিল, এটা ব্যাসার্ধ ছিল আমার R2, এটা আমার 2 নং বৃত্ত ধরো। আর হচ্ছে তোমাদের এরকম ধরো এখানে 1 নং বৃত্তটাকে আমি একটু ছোট করে রাখি। শিফট দেখো এই কালোটা হচ্ছে আমার 1 নং বৃত্ত, ঠিক আছে। সো এটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে আমার P1, আর এই যে ব্যাসার্ধ এটা হচ্ছে আমার R1, দেখতে পাইছো? তার মানে এখানে কিন্তু এরা পরস্পর P বিন্দু সেট করছে। সো এটার ক্ষেত্রে দেখো এখানে কিন্তু আমার R2টা বড় আর R1টা কিন্তু ছোট। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার, বুঝতে পারছো? সো এটা হচ্ছে আমার ছিল ধরো 1 নং বৃত্ত। হ্যাঁ, সো আসলে দুইটা একই ছবি, বুঝতে পারছো? এটা সেম ছবি, বাট শুধু পার্থক্য হচ্ছে তোমার এখানে ছিল R2টা, R1টা ছিল বড়, আর এখানে হচ্ছে R2টা বড়। হ্যাঁ, এখানে R2টা বড়, তো ছবিতে দেখা দিলাম আর কি। সো এখন দেখো আমি যদি বলি এখানে যে বিষয়টা, সেটা হচ্ছে ধরো এখানে আমি বলে দিলাম যে মানে এখানে খেয়াল করার ব্যাপার হলো তোমার P1 আর P2 যে আছে, মানে দুইটা কেন্দ্র, এই দুইটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমি কি করতে পারি, যেমন এটা এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম D, অন্য একটা কালার নেই, যেমন এই P1 আর P2 এই দুইটার মধ্যবর্তী দূরত্ব আমি ধরে নিলাম D, বা ডিস্টেন্স হচ্ছে আমার D। সো যদি ডি হয় মানে কেন্দ্র দ্বারা মধ্যবর্তী দূরত্ব আবার কি ডি, তাহলে ডিটা কি হবে দেখো, ডিটা হবে দেখো পিটা হচ্ছে তোমার R1টা হচ্ছে এই পুরোটা, আর R2টা হচ্ছে এটা। তাহলে তুমি এই পুরো R1 থেকে যদি R2টা বাদ দাও তাহলে কি আমার ডি পাওয়া যায়। তাহলে তুমি এরকম লিখতে পারো যে কেন্দ্র দ্বারা মধ্যবর্তী দূরত্ব মানে প্রথম ছবির জন্য কেন্দ্র দ্বারা মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার কি ডি ইকুয়াল টু, এখানে তুমি বলতে পারো যে R1 মাইনাস R2, এরকম বলতে পারবা R1 মাইনাস R2, কারণ এখানে আমার কি যেহেতু R1 ইজ গ্রেটার দেন R2, ঠিক আছে। আর তোমরা এই ছবির জন্য কি লিখতে হবে দেখো, এখানে দেখো আমার R2টা ছিল পুরোটা, R1 ছিল এটা, এখানে কেন্দ্রের মধ্যে উদ্দীপ্ত হচ্ছে এটা হচ্ছে আমার ডি। তাহলে দেখো যদি ডি হয়, পুরো হচ্ছে R2, এটা হচ্ছে R1, তাহলে R2 থেকে আমি যদি R1 বাদ দিই তাহলে কি আমার এইটা পাই। তাহলে তুমি বলতে পারবে এরকম যে এখানেও কি কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব তুমি বলতে পারো ডি ইকুয়াল টু, এখানে কী হবে দেখো, এখানে হবে R2 মাইনাস R1, তুমি বলতে পারো যেহেতু এখানে R2 গ্রেটার দেন R1, ঠিক আছে। সো এই হচ্ছে তোমাদের ব্যাপার। সো এখন তাহলে আমার ব্যাপারটা কী দাঁড়ালো, এখানে দেখো আমার যদি R1 ইজ গ্রেটার দেন R2 হয় তাহলে এটা হচ্ছে কি R1 মাইনাস R2 মানে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব, আর যদি তোমাদের R2 ইজ গ্রেটার দেন R1 হয় তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হয় R2 মাইনাস R1। হ্যাঁ, এটা আমরা বুঝতে পারলাম। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা তো আসলে তো আমাকে বলে দেবে না যে এখানে আমার R1 বড় নাকি R2টা বড়। হ্যাঁ, আমি জানি না যে, মানে আমি যদি না জানি যে কে বড়, তবে অবশ্যই আমরা কি মডুলাস দিয়ে দিব আর কি। হ্যাঁ, মডুলাস দিয়ে দিলে হবে যে তুমি তাহলে বলতে পারবে এরকম যে মানে উভয় ক্ষেত্রের জন্য তুমি কেন্দ্রদের মধ্যে দূরত্ব হবে কি, মানে উভয় ক্ষেত্রের জন্য এরকম
কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হবে হচ্ছে এরকম, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ডি ইকুয়াল টু, বলতে পারবো যে ডি ইকুয়াল টু তোমাদের মডুলাস দিয়ে দাও R1 মাইনাস R2। মডুলাস কেন দিলাম, কারণ ভাই দূরত্ব তো আমার মাইনাস হয় না কখনো, এই জন্য আমি মডুলাস দিয়েছি, বা আমি জানি না কোনটা কি। যদি আমার এখানে R1টা বড় হয়, R2টা ছোটো হয়, পজিটিভ মান আসবে। যদি এখানে R1টা ছোটো হয়, R2টা বড় হয়, তাহলে নেগেটিভ মান আসবে। কিন্তু কথা হচ্ছে দূরত্ব তো আমার নেগেটিভ হবে না, বা এই দুইটা ক্ষেত্রের জন্য কিন্তু আমরা একভাবে লিখতে পারি, বা তুমি প্লাস মাইনাস দিতে পারো, সমস্যা নেই। বা ডি ইকুয়াল টু এরকম হয় যে এটা একটু উল্টা করে লিখলে ভালো হতো, এরকম লিখলেও হয়, প্লাস মাইনাস R1 মাইনাস R2 এরকম লিখলেও হয়, বা ওরা এরকম লেখে আর কি, যে R1 মাইনাস R2 ইকুয়াল টু প্লাস মাইনাস ডি, বুঝতে পারছো, এরকম লেখে। হ্যাঁ, এটা করলে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব। সো এটা হচ্ছে তোমাদের ব্যাপার। এখন আমার তোমরা যেটাই বলো না কেন, মিনিং কিন্তু আমার একটাই আসতেছে। হ্যাঁ, কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমার কি, মানে যদি এরকম হয়, মিনিং একটা বলতে মানে বিষয়টা এরকম আছে, যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী মানে দূরত্ব, কেন্দ্রটির মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধ দুটির কি বিয়োগফলের মানের সমান হয়, তবে বৃত্ত দুটি কি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করবে। সো এই জিনিসটাই তোমার এখানে মনে রাখার বিষয়। যেমন আমি যদি তোমাকে একটু লিখে দিই, আর এরকম বলে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে ডিটা যদি তোমার কি হয়, যদি ব্যাসার্ধ দুটি যদি তোমার ব্যাসার্ধ দুটির কি হয়, যে বিয়োগফলের মানের সমান হয়, মানের সমান হবে। মানের সমান কেন, কারণ মডুলাস দিচ্ছি আমি মাইনাস নিয়ে কাজ করব না, মানের সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে বৃত্ত দুটি পরস্পরকে হয়, তবে বৃত্ত দুটি পরস্পরকে আমার কি করবে, যে অন্তঃস্থভাবে স্পর্শ করবে। হ্যাঁ, এই হচ্ছে তোমাদের ব্যাপার। মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমার ব্যাসার্ধ দ্বয়ের কি বিয়োগফলের মানের সমান হয়, ব্যাসার্ধ দুটি বিয়োগফলের মানের সমান হয়, তাহলে কি আমার বৃত্ত দুটি পরস্পরকে তোমার অন্তঃস্থভাবে স্পর্শ করবে আর কি। ঠিক আছে, সো তোমরা এরকম বলতে পারো যে, তাহলে এরকম বলতে যে কেন্দ্রের মধ্যে দূরত্ব এরকম দূরত্ব ছিল আমার ডি ইকুয়াল টু হচ্ছে তোমাদের ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের মানের সমান, দ্বয়ের বিয়োগফলের কি মানের সমান। মানে এটা কিরকম দেখা যায়, বা এরকম লিখবে তুমি ডি ইকুয়াল টু মূল্যায় দিয়ে দেবে R1 মাইনাস R2, অথবা তুমি এরকম লিখতে পারো যে R2 মাইনাস R1। সো এটাই হচ্ছে তোমার এখানে বোঝার বিষয়। হ্যাঁ, যদি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব যদি আমার ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান হয় বা মানের সমান হয়, তাহলে আমার কি হবে, যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করবে। সো এটাই হচ্ছে ব্যাপার। তাহলে তোমাদের মানে বোথ ওয়াইসে তোমাকে জানতে হবে, এটা হোক বা ওটা হোক, যে তোমাদের এখানে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে তুমি কি সরাসরি একটা লিখে দিতে পারবে, মানে ডি ইকুয়াল টু R1 মাইনাস R2 লিখবো, অথবা কি আমার R2 মাইনাস R1 লিখবো আর কি, যে কোনো একটা লিখে দিলে হবে। বুঝতে পারছো, যদি কি হয় আমার বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে তুমি
মানে একটা তো আমি যদি ও আমাকে বলে দেয় যে ওরা পরস্পর অন্তঃস্থ স্পর্শ করে, তাহলে আমি ডি ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু দিয়ে দিব মডুলাস দিয়ে। আর যদি আমি প্রমাণ করে দেখি যে এখানে ডি ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু আসছে, তাহলে আমি বুঝতে পারবো যে ওই বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্থ স্পর্শ করে। সো দুইটা বোথ ওয়েসে তুমি বলতে পারবে, কোনো সমস্যা নেই আর কি। হ্যাঁ, কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধের বিয়োগফলের মানের সমান। সো তাহলে তুমি যদি কখনো দেখো এরকম যে কেন্দ্রের মধ্যে দূরত্ব ব্যাসার্ধের বিয়োগফলের মানের সমান, তাহলে বলতে হবে যে বৃত্ত দুটি পরস্পরকে অন্তঃস্থ স্পর্শ করবে। ঠিক আছে, সো মানে এই দুভাবে তোমাকে জানতে হবে। হ্যাঁ, সো আসলে এখানে মানে আর ওয়ান মাইনাস আর টু বা আর টু মাইনাস আর ওয়ান দিলে হয়। আসলে তোমাদের ফিজিক্সে তো আমরা দেখছিলাম যে এখানে টিডা ব্যবহার করে, টিডা মানে এরকম একটা চিহ্ন, যেমন আর ওয়ান এরকমটা দিয়ে আর মানে ঢেউয়ের মতো আর কি। টিডা আর ওয়ান মাইনাস আর টু মানে টিডা মানে হচ্ছে সবসময় কি বড়টা থেকে ছোটা বিয়োগ আর কি, সবসময় বড়টা থেকে ছোটা বিয়োগ। এটা ছিল ফিজিক্সে। তবে ম্যাথে আমরা তোমাদের মডুলাস না হয় প্লাস মাইনাস ব্যবহার করি আর কি। ঠিক আছে, সো এটা হচ্ছে ব্যাপার এখানে। তাহলে দুইটা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে যদি কেন্দ্রের মধ্যে দূরত্ব ব্যাসার্ধ বিয়োগ করে মানের সমান হয়, তাহলে বুঝতে হবে তারা পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে। আর উল্টাভাবে বললে যে যদি আমার যদি দেখি যে তারা যদি বলে দেয় যে তারা পরস্পরকে অন্তঃস্থভাবে স্পর্শ করে, তাহলে আমি বলতে পারবো যে এখানে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আর হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের মানে কি আমার সমান এখানে। ঠিক আছে, এটা সো এটা হচ্ছে আমার প্রথম জিনিস। সো এখন এই দুইটা বৃত্ত দেখো আর কি কি হতে পারে। আমি বলছি তারা পরস্পরের সাথে চারভাবে থাকতে পারে। এখন সেকেন্ডলি একটা হচ্ছে আমরা দেখলাম যে অন্তঃস্থভাবে তারা স্পর্শ করতে পারে। 2 নম্বর তো বহিঃস্থভাবে স্পর্শ করতে পারে, সেটা বলতে পারবো। যেমন 2 নম্বর বৃত্ত দুটি পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করলে। বহিঃস্থভাবে কি স্পর্শ করবে। বৃত্ত যদি আমাকে কি করে, বৃত্ত দুটি যদি আমার পরস্পরকে বহিঃস্থভাবে কি তারা স্পর্শ করে। তো এই দুইটা সমীকরণই আর কি। হ্যাঁ, সো আমি নতুন করে সমীকরণ দুটো আঁকলাম না, আমি জাস্ট তোমাদের বৃত্ত দুইটা আঁকে দিই। বহিঃস্থভাবে স্পর্শ করে মানে এরকম। এখানে দুইটা বৃত্ত তুমি বড় করে আঁকতে পারবা। বড় করে আঁকলে আসলে বুঝতে একটু সুবিধা হয়, কারণ এমনিতেই আমি খাতায় দেখাইতেছি, তোমাদের কোনো বোর্ড নাই। তারপরেও আরেকটা কথা হচ্ছে কলম দিয়ে লিখতেছি, কোনো হাইলাইটার নাই, মার্কার নেই আর কি। সো এইখানে ধরো আমি যদি আরেকটা বৃত্ত আঁকি, একটু বড় করে আঁকি, সমান করে আঁকি, সমস্যা তো নাই। সো এটা হচ্ছে ধরো আরেকটা বৃত্ত। এখন এটা হচ্ছে আমার ধরো প্রথম বৃত্তটা, মানে 1 নং বৃত্তের সমীকরণ যেটা ছিল ওইটা। আর এখানে হচ্ছে আমার তোমার দ্বিতীয় বৃত্তটা আর কি। ঠিক আছে, সো আমি প্রথম বৃত্তের কেন্দ্র ছিল আমার P1, আর দ্বিতীয় বৃত্তের কেন্দ্র ছিল আমার P2। আর প্রথম বৃত্তের আমার ব্যাসার্ধ ছিল হচ্ছে R1, ব্যাসার্ধ হচ্ছে এটা। এটা ছিল আমার কত, R1। আর দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ ছিল R2। R2 এরকম ছিল, তোমাদের যদি মনে থাকে। এখন দেখো বৃত্ত দুটা কিন্তু পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করছে আর কি। মানে এবার কি বাইরের দিক থেকে তারা পরস্পরকে স্পর্শ করছে। সো এখন দেখো কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, মানে P1 আর P2 মধ্যবর্তী দূরত্বকে আমরা ধরো বলে দেই, এটাকে ধরো আমরা D বলে দিলাম, এটাকে বলে দিলাম D, মানে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্বকে আমি বলে দিলাম D আছে। সো এখন কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব আমার এখান থেকে কী হবে, এটা কিন্তু তুমি বলতে পারবা ছবি দেখে। তাহলে দেখো এখানে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমার কি হয়েছে, দেখো আমি এরকম বলতে পারি যে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব
এই দেখো কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমার এখানে কি ব্যাসার্ধ R1 R2 যোগ করো, তাহলে দেখো R1 R2 যোগ করলে কিন্তু আমার পুরোটা আসে, এটা কিন্তু আমার ডি। তাহলে কেন্দ্রের মধ্যে দূরত্ব ইকুয়াল টু এখানে কি আছে দেখো ব্যাসার্ধ দ্বয়ের কি যোগফলের সমান। যোগফলের মান বলা লাগবে না, যোগফল তো আমার সবসময় পজিটিভই আসে। তাহলে ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান বলতে পারো, যে বা মানের সমান বললে সমস্যা না, ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের মানের সমান কেন বললাম না, কারণ ব্যাসার্ধ তো অলওয়েজ পজিটিভ, যোগ করলে কি একটা পজিটিভ মানে পাবা সমান। তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমার কি হবে হচ্ছে ব্যাসার্ধ দ্বয়ের কি ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। তাহলে আমি এরকম লিখতে পারি যে ডি ইকুয়াল টু আসবে আমার R1 প্লাস R2, এখানে মডুলাস দেওয়ার কোনো দরকার নেই। এটা হচ্ছে আমার আসল ব্যাপার এখানে। তার মানে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম যে তুমি বলতে পারো যে যদি এরকম হয় যে মানে দুইটা বৃত্ত পরস্পরকে কি বহিঃস্থভাবে স্পর্শ করছে, তাহলে তুমি বলতে পারো যে এখানে কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। হ্যাঁ, তো এটাই তুমি এখানে লিখে দিতে পারো যে বৃত্ত দুটি কি পরস্পর, বা তুমি যদি উল্টাভাবে বলো যে এখানে যদি দেখো যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমার কি হয়েছে যে ব্যাসার্ধের যোগফলের সমান হচ্ছে, তাহলে বলতে পারো যে এই বৃত্ত দুটি পরস্পরকে কী করছে বহিঃস্থভাবে স্পর্শ করছে। হ্যাঁ, সো এটাই আমি একটা লিখে দিলেও হয় যে বৃত্ত দুটি পরস্পরকে পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে বৃত্ত দুটি পরস্পরকে কি বহিঃস্থ যদি স্পর্শ করলে তার কেন্দ্রের মধ্যে দূরত্ব হবে হচ্ছে কি আমার ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। বহিঃস্থ স্পর্শ করলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে সে ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান, এটা বুঝতে পারছি। হ্যাঁ, এখানে মাইনাস মডুলাস কেন দিলাম না, কারণ এখানে মাইনাস আসবে না আর কি। ঠিক আছে, মাইনাস নাই তার মূল্য থাকবে না। তাহলে এটা গেল আমার 2 নাম্বার কেজ, যে তারা পরস্পরে এভাবে থাকতে পারে। এখন 3 নাম্বার যদি আরেকটা দেখো, সো 3 নাম্বার ওরা বলে এরকম যে মানে আর কি কীভাবে থাকতে পারে, তুমি নিজে চিন্তা করলে বলবে তারা তো পরস্পরকে ছেদও করতে পারে, তাই না? তাহলে আমি এরকম বলতে পারি যে 3 নাম্বার দুটি বৃত্ত পরস্পরকে কী করলে ছেদ করলে। পরস্পরকে ছেদ করলে দুটি বৃত্ত পরস্পরকে যদি আমার ছেদ করে, তাহলে কি ছেদ করা মানে এরকম ধরো এটা আমার একটা বৃত্ত, আর এখানে ধরো আমার আর একটা বৃত্ত আছে, কিন্তু তারা হচ্ছে ছেদ করবে। সো ধরো এটা আমার 1 নং বৃত্ত, আর এটা আমার 1 নং বৃত্ত, আর এটা আমার 2 নং বৃত্ত আর কি। সো এখন যদি 1 নং আর 2 নং হয়, তাহলে এই বৃত্তের আমি তো জানি কেন্দ্র হচ্ছে P1, আর এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমার P2, আর এটার ব্যাসার্ধ হচ্ছে এরকম। দেখো এটার ব্যাসার্ধ হচ্ছে আমার R1, এটা হচ্ছে ব্যাসার্ধ, এটাকে আমি বলতেছি হচ্ছে R1। আর এটার ক্ষেত্রে দেখো ব্যাসার্ধটা এইটা আর কি, মানে এই পর্যন্ত একদম। সো এটা হচ্ছে আমি দেখো R2,
হ্যাঁ, এটা ব্যাসার্ধ হচ্ছে R2। সো এই পর্যন্ত যা ছিল সব আগের মতোই। এখন আমি বললাম যে এই কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব আমরা আগের মতো ডি ধরে নিলাম। কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আমি ধরলাম ডি। তাহলে এখন কথা হচ্ছে ডিটা কি হবে, এটাই হচ্ছে আমরা এখানে বোঝার বিষয়। হ্যাঁ, কিন্তু এখানে কাহিনী হচ্ছে, দেখো এখানে মানে R1 আর R2 কিন্তু পরস্পরের সাথে ওভারল্যাপ করে গেছে আর কি, মানে একটার উপরে একটা চলে গেছে। এটা ছিল R1 আর এই পুরোটা R2, দেখো এখানে কিন্তু ওভারল্যাপ করছে, বুঝতে পারছো? সো এখন দেখো যদি আমার তুমি এখানে মানে R1 প্লাস R2 করো, দেখো যদি R1 প্লাস R1 হচ্ছে এটা আর R2 হচ্ছে এটা, তাহলে যদি আমি R1 প্লাস R2 করি তাহলে দেখো আমার এটা কিন্তু ডি থেকে বড় হয়ে যাবে, কারণ ডি হচ্ছে এতটুকু, কিন্তু R1 তো এইটা আর R2 হচ্ছে এটা, তাহলে এই অংশটা কিন্তু আমার বেশি চলে আসবে, তাই না? এরকম চলে আসবে, কারণ দুইটা ক্ষেত্রে এরকম আসতেছে। তার মানে এখানে বুঝতে পারলাম যে মানে এইটা তুমি বোঝার চেষ্টা করো, এখানে কিন্তু R1 প্লাস R2 করলে কিন্তু ডি থেকে বড় হবে, বুঝতে পারছো? বা তুমি এখানে বলতে পারবা যে আমার ডিটা থেকে কিন্তু R1 প্লাস R2টা বড় এখানে। হ্যাঁ, তাহলে ওরা এরকম বলে যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব এখানে কি হয়েছে যে দূরত্বটা কিন্তু এখানে আমার এরকম মানে ডি থেকে কিন্তু R1 প্লাস R2টা বড়, এরকম। দেখো ডি ছিল এটা, কিন্তু R1 হচ্ছে এটা, আবার কি R2টা হচ্ছে এটা। তার মানে কি দেখো আমার এই জিনিসটা কিন্তু এক্সট্রা যোগ হতেছে, কারণ R1 এটা, R1 এর সাথে যদি আমি এতটুকু যোগ করতাম তাহলে হয়তো কি আমার দেখো মানে আমি আসলে দেখো আমি একটু অন্য কাজে যদি আমি এই অংশটা প্রথম যোগ এটা নিতাম, এটা ছিল আমার কত R1, তারপর তার সাথে আমি কি এই অংশটা যোগ করতাম, তাহলে আমার হয়তো ডি। কিন্তু আমি যখন R1 প্লাস R2 করছি তখন এই অংশটা তো যোগ হয়েছে, এটাও যোগ হয়েছে, সাথে কি আবার এই অংশটাও যোগ হয়ে গেছে, মানে এতটুকু অংশ কি আমার এক্সট্রা যোগ হয়ে গেছে, কারণ R2 তো এতটুকু না, R2 তো এটা পুরোটা আর কি, বুঝতে পারছো? তার মানে এই অংশটা কিন্তু এক্সট্রা যোগ হয়ে গেছে, এই জন্য কি আমার R1 প্লাস R2টা কিন্তু অবশ্যই কি ডি থেকে বড় হবে। যদি তোমার এইটা প্লাস এটা যোগ করতে পারতাম তাহলে কি আমার ওটা ডি, এটা প্লাস এটা ছিল আমার ডি, কিন্তু এখানে দেখো আমার R1 প্লাস R2 কিন্তু এটা প্লাস এটা না, আমার R1 প্লাস R2 হচ্ছে এইটা প্লাস এটা প্লাস হচ্ছে এই অংশটা, তার মানে এই অংশটা বাড়তে চলে আসছে, তাই এই জন্য আমাকে R1 প্লাস R2 মানটা কিন্তু অবশ্যই ডি থেকে বড় হবে। ঠিক আছে, তাহলে তুমি যদি কখনো দেখো যে আমার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব থেকে আমার R1 প্লাস R2 মানটা বড় হয়ে গেছে, যদি ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের মানে যোগফল থেকে আমার কি হয় ছোট হয়, মানে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি ব্যাসার্ধ দ্বয়ের যোগফল থেকে ছোট হয়, তাহলে তুমি বলতে পারবা যে বিদ্যুৎ পরস্পরকে কি করছে, সেট করছে, এখানে স্পর্শ করে নাই, মানে অন্তঃস্থ বা বহিঃস্থ স্পর্শ করে নাই। সো এটাকে আমি লিখতে পারবো যে কেন্দ্রের মধ্যে দূরত্ব কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফল থেকে যদি ছোট হয়, যোগফল থেকে ছোট হলে বৃত্ত দুটি কি হবে, পরস্পরকে আমার কি করবে, ছেদ করবে। সো এটা হচ্ছে তোমাদের আরেকটা, এখন লাস্ট আরেকটা আছে, ওটাকে ওরা এরকম বলে যে মানে কোনোটাই করলো না, ধরো ছেদ বা স্পর্শ কোনোটাই করলো না, 4 নম্বর এরকম। বৃত্ত দুটি পরস্পরকে ছেদ বা স্পর্শ না করলে, মানে কোনোটাই করা নেই, না করলে দেখো বিষয়টা কীরকম দাঁড়ায়। দেখো তুমি একটার সাথে আরেকটা কম্পেয়ার করে করতে পারবা, মানে এটা অপোজিট হবে এটা, তাহলে
প্রতিটার সাথে কিন্তু একটা না একটা মিল আছে। যেমন এটা হচ্ছে আমার একটা বৃত্ত, আর হচ্ছে তোমার ধরো এখানে আরেকটা বৃত্ত আছে। তো এবার বৃত্তটা আমি স্পর্শ বা ছেদ কোনোটাই করাবো না, এইখানে আর কি। দেখো তারা স্পর্শ বা ছেদ কিন্তু কিছুই করে নাই। তাহলে এটা আমি ধরছি হচ্ছে P1, এটা মানে 1 নং বৃত্ত হলে, আর এটা আমি দিচ্ছি হচ্ছে P2 মানে কেন্দ্র, এটা আমার 2 নং বৃত্ত ছিল। সো এখন দেখো এটা P1 হলে আমার এটা হচ্ছে কি আমার R1, আর এটা কি আমার দেখো R2, এটা হচ্ছে আমার কি R1, মানে এটা হচ্ছে আমার R1 আর এটা হচ্ছে R2। সো যদি হয় তাহলে দেখো ডি কি, ডি ছিল হচ্ছে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব, ডি হচ্ছে তোমার পুরো এটা, মানে আমি যেরকম যোগ করে দিই এরকম, এরপর আছে ডি, মানে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমার ডি কেন্দ্রের মধ্যে। তাহলে দেখো এখন ডিটা কিন্তু R1 প্লাস R2 করে দেখো আসে এতটুকু আর এতটুকু, এই পুরো অংশটাই খালি। তাহলে অবশ্যই ডিটা কিন্তু আমার R1 প্লাস R2 থেকে বড় এখানে। তাহলে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব যদি আমার কি ব্যাসার্ধের যোগফল থেকে বড় হয়, তাহলে এই বিদ্যুৎ দুটি মানে বিদ্যুৎ হচ্ছে বাইরে থাকবে আর কি, অর্থাৎ স্পর্শ করে নাই এবং ছেদও করে নাই। তো তাহলে দেখো এইরকম আমি বলতে পারি যে কেন্দ্র দুটির মধ্যবর্তী দূরত্ব যদি এরকম হয়, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব মানে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব একটা কী হয়েছে যে ডি, এখানে ডিটা হবে হচ্ছে ইজ গ্রেটার দেন R1 প্লাস R2। বুঝতে পারছো? যদি এরকম হয় যে কেন্দ্রের মধ্যে দূরত্বটা আমার ব্যাসার্ধ দ্বয়ের যোগফল থেকে বড় হয়, তাহলে বুঝতে পারো তারা কি পরস্পরকে ছেদ বা স্পর্শ কোনোটাই করবে না, তারা কি বাইরে অবস্থান করবে। সো এটা আমি বুঝতে পারলাম। সো মোটামুটি তোমাদের এই 4টা কেজি হতে পারে আর কি। সো মানে এখন অনেকে আর কি একটু চালাকি করে আর কি, এই 4টা স্যার আসলে মানে অফিসিয়ালি আর বাইরে কিছু হতে পারে না, বুঝতে পারছো? এই 4টা দ্বারা সব কিছু খাবার করা যায়। আর মনে রাখবা স্পর্শ করা হচ্ছে তোমার একটা বিন্দুতে, আর ছেদ করে কি আমার 2টা বিন্দুতে। এখন অনেকে এটার অপোজিট আঁকে, অপোজিট বলতে মানে ওটা নাই যদিও, তাও আমি একটু দেখাই তোমাদের মানে বিষয়টা কেমন হয়। 5 নম্বর যদি তোমার এরকম হয়, 5 নম্বর বলতে অনেকে বলে যে ভাই একটার অপোজিট আঁকছেন, বুঝতে পারছি। সো আপনি তো এইটাকে মানে ছেদ স্পর্শ না করে এই 2 নংটাকে ভিতরেও আঁকতে পারেন, মানে 1 নং বৃত্তের ভিতরেও আঁকতে পারেন। হ্যাঁ, সেটা করা যায়। আসলে এটা এরকম যে একটা বৃত্তের ভিতরে আমার আরেকটা বৃত্ত থাকে। আরেকটা বৃত্ত, একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত, তাহলে সেটা কেমন হয়? যেমন আমার ধরো এরকম, এটা হচ্ছে আমার একটা বড় বৃত্ত আর কি, এটা আমার ধরো 1 নং বৃত্তটা। সো এটা হচ্ছে আমার কেন্দ্র, ধরলাম আমি P1, আর এটার ব্যাসার্ধ হবে হচ্ছে তোমার R1। সো এটা হচ্ছে আমার কি R1। এখন আমি ছেদ বা স্পর্শ না করে ভিতরেও একটা বৃত্ত আঁকতে পারি, যদিও এইভাবে কেউ চিন্তা করে না। সো এইরকম আর কি। ছোট করে আঁকতে পারলে ভালো হয়। আমি তো জানি এমন হবে। হায় রে ভাই, একদমই শেষ।
আচ্ছা যাই হোক, এখানে দেখো এই যে বৃত্তটা আছে, কালো বৃত্তটার কেন্দ্র হচ্ছে আমার P2 আর ব্যাসার্ধ কিন্তু এতটুকু আর কি, এটা হচ্ছে আমার R2। তাহলে দেখো আমার এই যে এটা হচ্ছে আমার 2 নং বৃত্ত, 2 নং বৃত্ত যদি হয় তাহলে দেখো 1 নং বৃত্ত আর 2 নং বৃত্ত কিন্তু পরস্পরকে স্পর্শ বা ছেদ কিছুই করে না, কিন্তু আমার 2 নং বৃত্তটা 1 নং বৃত্তের ভিতরে আছে, ঠিক আছে। সো এটা আসলে তোমরা একদম মানে একদম প্রথম ছবির সাথে আঁকলে ভালো হতো, যেমন প্রথম ছবিটাতে আমরা যে অন্তঃছবি স্পর্শ করাইছিলাম এই যে এটার সাথে আঁকলে ভালো হতো, মানে এটার মতো আর কি, ঠিক আছে। সো বা ওইটার অপোজিটে বলতে পারো, কোনো সমস্যা নাই। এখন দেখো মানে একটা বৃত্তের ভিতরে আরেকটা বৃত্ত আছে, ঠিক আছে। সো এখানে আমার অন্তঃছবি স্পর্শ কিন্তু করে নাই বা ছেদও করে নাই। এখন অন্তঃছবি স্পর্শ করার জন্য আমরা কি দেখছিলাম, যখন যে আমার এখানে অন্তঃভাবে স্পর্শ করছিল তখন দেখো আমরা কিন্তু দেখছিলাম এখানে যে R1 - R2 হয় হচ্ছে তোমার, এই যে এখানে R1 বা R2 - R1 হয় হচ্ছে তোমার কি, বা কেন্দ্রের মধ্যবর্তী যে দূরত্বের মান আছে, সরি তোমাদের কেন্দ্রের যে মধ্য দূরত্ব সেটা হচ্ছে আমার ব্যাসার্ধের বিয়োগফলটি মানের সমান হয়, এটা আমরা দেখছিলাম এখানে, বা R1 - R2 হয় বা R2 - R1 হয়, এরকম দেখছিলাম, ঠিক আছে। ব্যাসার্ধের কি মধ্যবর্তী তোমরা বলতে হচ্ছে ব্যাসার্ধের বিয়োগফলের মানের সমান, এরকম ছিল হচ্ছে তোমাদের যদি অন্তঃভাবে স্পর্শ করে, কিন্তু এখানে তোমার অন্তঃভাবে স্পর্শ করে নাই। হ্যাঁ, সো আমরা মানে অন্তঃভাবে স্পর্শ করার জন্য দেখছিলাম ডি ইকুয়াল টু এরকম, ডি ইকুয়াল টু ছিল তোমাদের R1 - R2 এরকম ছিল। এটা মূল্যাস দাও বা না দাও সেটা, মূল্যাসটা দিলে হয় সমস্যা নেই, এরকম ছিল যে ডি ইকুয়াল টু R1 - R2, এটা ছিল হচ্ছে যদি অন্তঃস্থভাবে কী করে স্পর্শ করে। কিন্তু এইখানে দেখো এটা কিন্তু মানে এই শর্তটা কিন্তু আমার এটার জন্য যাবে না। কেন যাবে না, কারণ দেখো এখানে তুমি ডি দেখো, এটা ছিল আমার ডি, মানে এটা হচ্ছে আমার ডি, মানে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব। এখন তুমি যদি R1 - R2 করে দেখো, এই পুরোটা থেকে যদি তুমি পুরোটা থেকে কী করো, এই R2টা বাদ দাও, তাহলে দেখো তোমার কি থাকবে, এই অংশটা থাকবে আর এই অংশটা থাকবে। মানে এই পুরা R1 থেকে যদি তুমি R2টা বাদ দাও তাহলে কি থাকবে, দেখো এইটা চলে যাবে, বাট এই অংশটা থাকবে আর এই অংশটা থাকবে, মানে দেখো এই অংশটা কিন্তু আমার এক্সট্রা থাকতেছে, বুঝতে পারছো তোমরা। তার মানে আমি যদি এখানে ডি ইকুয়াল টু R1 - R2 করি বা R2 - R1 করি উল্টাভাবে, তাহলে কিন্তু আমার এখানে ডিটা আসতেছে না, ডিটা আসতেছে না, কি আসতেছে, ডি থেকে বড় কিছু আসতেছে, মানে এরকম। মানে R1 - R2 যদি করি এখানে দেখো, R1 - R2 করলে আমার কি হয়, যে আমি দেখতেছি এই জিনিসটা কিন্তু আমার থেকে যেতেছে, মানে এক্সট্রা, বুঝতে পারছো। মানে ডি ইকুয়াল টু R1 - R2 করলে দেখো আমার এটা ছিল R1, এটা হচ্ছে আমার R2, তাহলে এই অংশটা বাদ দিলে কি আমার এইটা থাকতেছে আর এই অংশটা থাকতেছে, তাহলে দেখো আমার এই অংশটা কিন্তু এক্সট্রা থাকতেছে। বা তোমরা উল্টা ছবিটা দেখাইতে পারো, যেমন আমি এরকম, যেমন তুমি R2টাকে বড় করে আঁকতে পারো, এটা হচ্ছে আমার ধরো P2 আর এটা ছিল আমার R2, আর আরেকটা বৃত্ত ধরো এটার ভিতরে, যেটা স্পর্শ বা ছেদ কোনটাই করে নাই। এরকম কেন ভাই, দেখো এখানে যে বৃত্তটা আছে এটা হচ্ছে আমার কেন্দ্র P2, কেন্দ্র হলো P2, আর এখানে ব্যাসার্ধ হচ্ছে তোমার ধরো R2 আর কি। R2 এটা ছিল ব্যাসার্ধ। সো এখন তুমি যদি মানে সরি এটা হচ্ছে P2 কেন দিলাম, এটা P1, এটা ব্যাসার্ধ R1, P1 এটা হচ্ছে R1। হ্যাঁ, সো তুমি দেখো এখানে যদি আমার R1 - R2 করে দেখো, R1 - R2 করলে কি হয়,
R1 এতটু, আর R2 যদি করি তাহলে, বা এখানে দেখো R2টা বড়, এখানে যদি R2 মাইনাস R1 করো তাহলে এই পুরোটা হচ্ছে কত আমার R2, আর R1 কতটুকু আমার এতটুকু। তাহলে দেখো এই অংশটা আর এই অংশটা কিন্তু পুরাই থেকে যাচ্ছে। আর এটা ছিল আমার কত, এটা ছিল কিন্তু আমার D। তাহলে R2 মাইনাস R1 করো, পুরোটা হচ্ছে আমার R2, R1টা বাদ দিলে এতটুকু বাদ যায়, তাহলে থাকে কি এই অংশটা থাকতেছে আর এই অংশটা কিন্তু আমার থাকতেছে। বুঝতে পারছো? তার মানে এখানে যেহেতু অন্তঃস্থ স্পর্শ করে নাই, তার মানে আমি R1 মাইনাস R2 করলে কিন্তু আমার দেখো এই মানে এই পুরো অংশটা বিয়োগ হইতেছে না। মানে এই যে পুরো অংশটা ছিল, দেখো R1 মাইনাস R2 করলে যদি আমার এই অংশটা বিয়োগ হয়ে যেত পুরো R1 থেকে, মানে এই পুরো R1 থেকে যদি আমার এই অংশ বিয়োগ হয়ে যেত তাহলে কিন্তু আমার এটা D হতো আর কি, বা D ইকুয়াল টু R1 মাইনাস R2 হতো। হ্যাঁ, বা অন্তঃস্থ স্পর্শ করতো। কিন্তু এখানে বিয়োগ হইতেছে মাত্র কতটুকু, দেখো এই অংশটুকু, এই অংশটা বিয়োগ হইতেছে R1 মাইনাস R2 করলে এই অংশটা কিন্তু থেকে যাচ্ছে, এই অংশটা আর এই অংশটা থেকে যাচ্ছে, আমরা এটা কিন্তু আবার এক্সট্রা রয়ে গেছে। সো এটাই আমি তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি। এখানেও সেমভাবে যদি R2 মাইনাস R1 করো তাহলে দেখো যদি R2 মাইনাস R1 করলে এই পুরোটা থেকে যদি এই অংশটা বাদ হয়ে যেত তাহলে না এটা থাকতো, কিন্তু এখন কি হইতেছে এই পুরোটা থেকে বিয়োগ হচ্ছে জাস্ট এতটুকু অংশ, বাট এই অংশটা আর এই অংশটা কিন্তু থেকে যেতেছে। হ্যাঁ, তার মানে কি এখানে কিন্তু আমি R1 মাইনাস R2 করি বা R2 মাইনাস R1 করি, এখানে কিন্তু সেটা আমি D পাবো না, D থেকে কিন্তু আমি কী পাবো, মানে বড় একটা অংশ পাইতেছি। সো এটাই হচ্ছে আমার এখানে বোঝার বিষয়। তার মানে এখানে দেখো আমার এখানে মানে এই 1 নং ছবিতে আমরা যে দেখাছিলাম অন্তঃস্থভাবে যখন স্পর্শ করছিল তখন তো আমরা দেখছিলাম যে D ইকুয়াল টু R মাইনাস R2 হয়, কিন্তু এখানে কিন্তু D এর মানটা থেকে R1 মাইনাস R2 মানটা বড় হয়ে যাবে, কারণ এখানে দেখো আমার R1টা কিন্তু ছোট, বা এখানে কিন্তু R2টা ছোট, মানে এত বড় না। যদি এত বড় হতো তাহলে হচ্ছে R1 মাইনাস R2 হতো, বা তোমার বলতে পারতো যে মানে কি বলে R1 মাইনাস R2 করলে আমি D পাইতাম, কিন্তু এখানে দেখো আমার R2টা তো এতটুকু বা R1টা তো এতটুকু। তো এখানে আমি যখন R1 মাইনাস R2 করবো তখন দেখো R2 যেহেতু R2 ছোট, এখানে R2টা কিন্তু আমার ছোট। R2 যদি ছোট হয় তাহলে আমি যদি R1 মাইনাস R2 করি তাহলে দেখো এই R2টা যেহেতু ছোটো তাহলে R1 মাইনাস R2 কিন্তু মানে মানটা বড় হয়ে যাবে, কারণ যেহেতু আমি কি মানে এটা ছিল আমার D ইকুয়াল টু R মাইনাস R2। সো অন্তঃস্থভাবে স্পর্শ করলে আমি বলছি এইটা মানে R1 মাইনাস R2 এটা সমান হবে, কিন্তু দেখো যদি অন্তঃস্থভাবে স্পর্শ না করে তখন R2টা কিন্তু ছোটো হয়ে যায়। অন্তঃস্থভাবে স্পর্শ করে দেখো R2 হইতো এই পুরাটা, তাহলে কিন্তু অন্তঃস্থভাবে স্পর্শ করতো, কিন্তু এখন তো অন্তঃস্থভাবে স্পর্শ করে নাই, সেই জন্য R2 হয়েছে এই ছোটো এই অংশটা। তাহলে এই পুরোটা যদি বিয়োগ হতো তাহলে কি এটার মানটা কিন্তু ছোট হতো, এটার মানটা ছোট হতো না, কারণ R2টা কি আমার বড় হতো, R2টা ছিল বড়, যার কারণে আমরা এই মানটা কি আসতো, ছোটো আসতো। ঠিক আছে, কারণ এখানে বড়টা বিয়োগ হইতেছে, কিন্তু এখন দেখো R2 মানটা ছোটো, যার কারণে কিন্তু এই R1 মাইনাস R2 করলে এই মানটা একটু বড় আসবে। সো এই জন্য R1 মাইনাস R2 মানটা কিন্তু আমার D থেকে কি বড় হয়ে যেতেছে। বুঝতে পারছো কেন এটা বললাম? কারণ আগে তো যখন অন্তঃস্থভাবে স্পর্শ করে তখন কি এটা পুরোটা ছিল R2 আর এই পুরোটা ছিল R1। হ্যাঁ, সো তখন কি এই পুরোটা থেকে এই বড় অংশটা যদি বিয়োগ হয়ে যায় তাহলে R1 মাইনাস R2 মানটা কমে যেত। আর এখন কি হয়েছে, এই পুরোটা তো বিয়োগ হয় নাই, R1 থেকে বিয়োগ হয়েছে জাস্ট এতটুকু অংশ, এই অংশটা রয়ে গেছে না, এই জন্য কি আমার R1 মাইনাস R2টা বড় হয়ে গেছে, মানে D থেকে বড় হয়ে গেছে। বুঝতে পারছো? সো এখানে মানে ওই 1 নং ছবির মতো আমার এখানে দেখো R2টা কিন্তু অত বড় না, এখানে সামান্য। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে এখানে R1 মাইনাস R2 মানটা কি, বা এখানেও দেখো সেমভাবে যদি R2 ছিল এই পুরোটা ওই প্রথম ছবিতে ধরো তোমাদের এটা যদি পুরোটা হয়েছে R2, তোমাদের এটা ছিল পুরোটা R1। সো R2 থেকে যদি আমি কী করতাম এই R1টা বিয়োগ করলাম আর এই অংশটা থাকতো, তখন আমার অন্তঃস্থ স্পর্শ করতো। হ্যাঁ, বা এখানে R2টা অনেক বড় ছিল, কিন্তু এখানে দেখো আমার R2 হচ্ছে এতটুকু, তাহলে আমি যদি এই পুরো R2 থেকে এই সামান্য R1 বাদ দিই তাহলে R2 মাইনাস R1 এর মানটা কিন্তু বড় হয়ে যায়, মানে D থেকে বড় হয়ে যায়। সো এই হচ্ছে তোমাদের আসল ব্যাপার এখানে। বুঝতে পারছো? তার মানে যদি আমরা দেখতে পাই যে D ইকুয়াল টু R মাইনাস R2 হয় তাহলে হয় সে অন্তঃস্থ স্পর্শ করে, বাট যদি R1 মাইনাস R2 এর মানটা বা R2 মাইনাস R1 এর মানটা আমার D থেকে বড় হয়ে যায় তখন আমি বুঝতে পারবো যে সে মানে একটা বৃত্ত আরেকটা বৃত্তের ভিতরে আছে, তারা অন্তঃস্থ স্পর্শ করে না বা ছেদও করে না আর কি। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে তোমাদের ব্যাপার। যদি R1 মাইনাস R2 বা ব্যাসার্ধ দুটি তুমি বলতে পারো যে বিয়োগ ফলের যে মান আছে ওই বিয়োগ ফল করে যদি দেখো যে সেক্ষেত্রে কেন্দ্রের মধ্যে দূরত্বের মানে সমান হলো না, হ্যাঁ, বা বড় হলো, তাহলে বুঝতে পারবো যে বৃত্ত দুটি মানে ভেতরে মানে একটা বৃত্তের ভিতরে আরেকটা ছোট বৃত্ত আছে। হ্যাঁ, তো এই হচ্ছে ঘটনা। বা তুমি এরকম বলতে পারো যে আমি একটু লিখে দিলে যে কেন্দ্রদের মধ্যবর্তী দূরত্ব
দূরত্ব যদি ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের মান অত ছোট হয়, ছোট হয় তবে কি বৃত্ত দুটি পরস্পরকে তোমার অন্তঃস্বভাবে স্পর্শ করবে না আর কি, পরস্পরকে অন্তঃস্বভাবে স্পর্শ করবে না বা তুমি বলতে পারো যে একটা বৃত্ত আরেকটা বৃত্তের ভিতরে থাকবে আর কি। সো এখানে আমার কি হবে দেখো, কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী বৃত্ত এটা হবে এরকম, এখানে দূরত্ব যে ডিটা আছে সেটা থেকে কি আমার R1 - R2টা বড় হবে আর কি। হ্যাঁ, সো এটা মডুলাস দিয়ে নিবে অবশ্যই, কারণ এটা মান। সো এটা আসলে মানে বাইরে থেকে দেখালাম, এটা আসলে কেউ দেখায় না বা এটা নাই তোমাদের বইতে, এরকম একটা অবস্থা। সো এই হচ্ছে ব্যাপার, এটা একটু মাথায় রেখো, মানে কোনো বইতেই নেই এটা। সো এটা গেল আর কি, আশা করি এটা বুঝতে পারছো। এখন যদি এটা বুঝে যাও, সো তোমাদের আরেকটা তো আমি দেখাচ্ছিলাম এক্সটেন্ট্রিক বৃত্ত। সো এটার কেন্দ্র এটা কিন্তু সেম হলো, ওটা আমরা আগে থেকে পড়ছি। সো এটা নতুন করে আর কিছু হতে পারে না আর কি, এর বাইরে এই 5টা জিনিসই হতে পারে। এরপরে তোমাদের হচ্ছে আরেকটা জিনিস যদি দেখাই, যেমন আমরা এই 3 নাম্বার ক্ষেত্রে দেখো কি করেছিলাম, যে তারা এখানে পরস্পরকে ছেদ করলো। সো এটাকে জাস্ট মানে আরেকটু জিনিস দেখাই, যেমন এখানে দেখো পরস্পরকে ছেদ করলে আমার কি হয়েছিল, যে R1 + R2টা ডি থেকে কিন্তু বড় হয়েছিল, বুঝতে পারছো? দেখো তাহলে কিন্তু তারা পরস্পরকে ছেদ করে। সো এই জিনিসটা আমি যদি দেখাই, এটা দিয়ে একটা নতুন জিনিস বানাবো আর কি। ধরো এটা আমার একটা বৃত্ত, এটা একটা এটা আরেকটা বৃত্ত আর কি। সো এখন এই দুইটা বৃত্ত ধরো, এটা মানে বিষয়টা হচ্ছে এখানে এটা ছিল আমার হচ্ছে P1, এটা ছিল আমার কি P2। এখন আমি বলে দিচ্ছি এখানে তোমাদের এরকম বলে দিচ্ছে যে এখানে ডিটা হচ্ছে R1 + R2 থেকে ছোট। তাহলে কি হয়, যদি ছোট হয় তাহলে তারা কি আমার কি পরস্পরকে কি সেট করবে, এটা আমরা এখানে পড়ছি আর কি। এই যে 3 নাম্বারটা যদি কি হয়, যদি পরস্পর ছেদ করলে কি হয় দেখো, নাম্বার ডিটা কিন্তু R1 + R2 থেকে কি ছোট হয়, আর বড় হলে তো তোমার ছেদ স্পর্শ কোনটাই করতেছে না। সো দেখো এটা হচ্ছে আমার 3 নাম্বার কেস ছিল। হ্যাঁ, যদি ডিটা বা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা আমার কি R1 + R2 থেকে কি হয় ছোট হয়, তাহলে অবশ্যই কি তারা পরস্পরকে বৃত্ত দুটিকে ছেদ করবে। এখন বৃত্ত দুটি যদি পরস্পরকে ছেদ করে, তাহলে দেখো এখানে আমার এই যে 1 নং বৃত্ত আছে, দেখো এটা হচ্ছে আমার 1 নং বৃত্ত, আর এটা হচ্ছে আমার 2 নং বৃত্ত। এখন 1 নং বৃত্ত আর 2 নং বৃত্ত ধরো পরস্পরকে আমি বলে দিলাম যে এইরকম, ধরো এই দেখো এই বিন্দু ছেদ করছে একটা, আর এই একটা বিন্দু ছেদ করছে, মানে দুটো বিন্দু ছেদ করছে। কারণ আমি বলছি যে স্পর্শ করে একটা বিন্দু আর ছেদ করে দুটো বিন্দু, তাহলে দেখো 1 নং বৃত্ত আর 2 নং বৃত্ত কিন্তু পরস্পরকে A আর B বিন্দু ছেদ করছে, দুটো বিন্দু। তার মানে তুমি যদি 1 নং বৃত্ত আর 2 নং বৃত্তের সমীকরণকে সমাধান করো, তাহলে আমি A আর B বিন্দু কিন্তু পাবো, যদিও সমাধান করাটা একটু কঠিন হবে। সো এখন কথা হচ্ছে, মানে আমি এই ছেদবিন্দু দুইটা বের করতে পারবো, এটা তোমরা জানো।
সো এখন আমার কথা হচ্ছে ভাই এখানে আমার এ আর বি বিন্দুটা বা ছেদ বিন্দুটা বের করা এখানে ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আমি একটু কষ্ট করে এই এ আর বি বিন্দুটাকে একটু যোগ করে দিই, যদি আমার একটু বাঁকা হয়ে গেছে। সো এ আর বি বিন্দুকে যোগ করে দিলাম। এখন দেখো আমার এই যে প্রথম বৃত্তটা আছে, এই প্রথম বৃত্তটার দুইটা বিন্দু কিন্তু এ আর বি ছিল, তাহলে কি আমি যদি যোগ করে দেই পরিধির উপর দুইটা বিন্দু, তাহলে সেটা কিন্তু আমার কি হয়, একটা জ্যা হয়। তাহলে এই এ বিটা কিন্তু আমার 1 নং বৃত্তের একটা জ্যা। আবার দেখো সেমভাবে এই 2 নং বৃত্তের ক্ষেত্রেও কিন্তু এ আর বি দুইটা বিন্দু ছিল, যোগ করেছি, তাহলে এটাও কিন্তু একটা জ্যা। তার মানে 2 নং বৃত্তের জন্য আমার কি এ বিটাও কিন্তু একটা জ্যা। তাহলে দেখো 1 নং বৃত্তের জন্য এ বি জ্যা আর 2 নং বৃত্তের জন্য এ বি জ্যা। তাহলে আমরা এ বি কে বলবো, যেহেতু দুইটা বৃত্তের কি এটা একটা কমন জ্যা, তাহলে এটাকে আমরা বলি সাধারণ জ্যা। বুঝতে পারছো? এ বি কে বলে আমরা সাধারণ জ্যা বা কমন জ্যা, যেহেতু দুইটা বৃত্তের জ্যা আসে। হ্যাঁ, দুইটা বৃত্তের সমীকরণ। সো ওরা কি করে, এটাকে তোমরা বলে সাধারণ জ্যা, মানে এ বিটাকে বলে আমার সাধারণ জ্যা। সাধারণ জ্যা কারণ ও হচ্ছে দুইটা বৃত্তের জ্যা, এই জন্য বলে সাধারণ জ্যা। সো এখন কথা হচ্ছে এই যে সাধারণ জ্যা আছে, তোমাকে মাঝে মধ্যে মানে অঙ্কে আর কি সাধারণ জ্যাটা বের করতে বলে আর কি, বা সাধারণ জ্যার সমীকরণ বের করে। দেখো এটা কিন্তু একটা সরল রেখা, জ্যাটা তো একটা অবশ্যই সরল রেখা। এখন ও আমাকে কি বলে, দুইটা বৃত্তের সমীকরণ দিয়ে বলে কি ওদের সাধারণ জ্যার সমীকরণ বের করো। হ্যাঁ, দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে আমাকে কি বলে, বৃত্তের সাধারণ জ্যার সমীকরণটা আমরা বের করতে বলে আর কি। আসলে এটা বের করতে পারবো আমরা। হ্যাঁ, সো বের করার জন্য আর কি অনেকগুলো নিয়ম আছে। এখন সো সেটা করার জন্য তুমি কি করবা, দেখো সাধারণ যেটা বের করার জন্য আমি যে জিনিসগুলো জানি, যেমন তোমাদের বলে দিই। এখন দেখো আমার কথা হচ্ছে, যেহেতু একটা সরলরেখা, যেটা একটা সরলরেখা, তাহলে অবশ্যই কি আমি যখন এই দুইটা বৃত্তের সমীকরণকে আমি কি করে মানে সমাধান করে বা কাজ করে যখন আমি ওর মানে সাধারণ যেটা বের করব, বা তাহলে অবশ্যই কি আমার এই দুইটা বৃত্ত থেকে কি করব, আমি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে কী করবো, রিমুভ করে দেবো। কারণ আমি জানি যে একটা সরলরেখার সমীকরণ কিন্তু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে না, একটা সরলরেখার কি সর্বোচ্চ পাওয়ার থাকতে পারে 1 বা 1 হতে পারে। হ্যাঁ, সো এরকম মানে এক্স আর ওয়াই এর পাওয়ার হতে পারে 1। সো এখানে আমার শর্ত হচ্ছে, সাধারণ যা তুমি যদি বের করতে চাও, তাহলে শর্ত মানে সহজে মনে রাখার জন্য আমি এগুলো বলে দিতেছি কীভাবে বের করতে পারবে। 1 নম্বর হচ্ছে তুমি কী করবে, যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কি সহগকে সমান বানাবা, মানে এই এই বৃত্ত আর এই বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগকে কী করতে হবে, সমান বানাবা। তারা বলে যে এক্স স্কোয়ার ও ওয়াই স্কোয়ারের সহগ সমান বানাতে হবে। এরকম বলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সমান বানাতে হবে। তারপরে 2 নম্বর যে কাজটা করবা, দ্বিতীয়ত তুমি কী করবা, দেন কী করবা, 1 নং মাইনাস 2 নং করে দেবা। ঠিক আছে, মানে 1 নং বৃত্তের সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করে দেবে। মানে এরকম আর কি, তুমি 1 মাইনাস 2 করে দিবে। আচ্ছা, এটা দিয়ে 2, এরকম এটা 2 নম্বর, এটা 1। 1 মাইনাস 2 করে দেবে, অথবা তুমি কী করবে, 2 মাইনাস 1 করে দিবে। করে দিলে দেখো বের হয়ে যাবে অটো। মানে কাহিনী হচ্ছে তুমি কী করবা, এক্স স্কোয়ার সহগ সমান বানাবে। দেখো দুইটা সমীকরণ, ধরো এটা আছে 5x স্কোয়ার প্লাস 5y স্কোয়ার, এখানে আছে কত আমার 10x স্কোয়ার প্লাস 10y স্কোয়ার, এরকম আছে এই বৃত্তের সমীকরণ। তাহলে আমি কী করবো, দুইটাকে 5 বানাবো, বা দুইটাকে কেমন করবো 10 বানাবো। তখন যদি আমি বিয়োগ করে দিই, তাহলে দেখো এখানে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার কিন্তু দুইটা বৃত্তের সমীকরণ হতে কাটা চলে যেতেছে। হ্যাঁ, কারণ কমন যেহেতু আমার একটা সরলরেখার সমীকরণ তো আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকবে না, ঠিক আছে, এক্স ওয়াই থাকতে পারে। হ্যাঁ, সো বিয়োগ করলে আমার এক্স স্কোয়ার চলে যাবে, থাকবে শুধু কি এক্স ওয়াই আর হচ্ছে ধ্রুবক পদ। বুঝতে পারছো? সো এক্স ওয়াই আর ধ্রুবক পদ যদি থাকে, সেটা কি আমার একটা সরলরেখার সমীকরণ হবে, মানে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল 0 এরকম। বুঝতে পারছো? তাহলে সেটা হবে কি আমার দুটো বৃত্তের কি সাধারণ জ্যায়ের সমীকরণ। বুঝতে পারছো? সো এটা হচ্ছে তোমার মানে একদম সহজ উপায়, একদম মানে ক্যালকুলেশন একদম কঠিন হয় না, একদম সহজ উপায়। বা তুমি সমাধান করে যদি সেট বিন্দু বের করে করতে পারো, করবা, সমস্যা কি, এটা সমাধান করবা, দুইটা বৃত্তের সমীকরণ সেট বিন্দু বের করে দেন 2 বিন্দু আমি সরলরেখার সমীকরণ করলে, কিন্তু এটা অনেক কঠিন হবে। এই জন্য এটা হচ্ছে সবচেয়ে সহজ নিয়ম। এটাকে আমরা বলতে পারি, হেডলাইনটা হবে এরকম, যে সাধারণ জ্যায়ের সমীকরণ।
সাধারণ জ্যা এর সমীকরণ। এটা বলে সাধারণ জ্যা এর সমীকরণ। সো তুমি যদি দুটো বৃত্তের সমীকরণকে বিয়োগ করো তাহলে বিষয়টা এরকম আসবে, যেমন মানে এই যে দুটো বৃত্ত দেখাচ্ছিলাম না সমীকরণ, এই যে এখানে এই দুটো সমীকরণকে যদি দেখো সহগগুলো সমান আছে, এক্স স্কোয়ার এক্সের সহগ সমান, ওয়াই স্কোয়ার স্কোয়ার সহগ সমান আছে, তাহলে যদি সহগ সমান থাকে তাহলে বিয়োগ করে যদি দেই 1 নং 2 নং বা 2 নং থেকে 1 নং বিয়োগ, তাহলে তুমি এরকম কিছু পাবা 2 ইন্টু এরকম আসবে g1 মাইনাস g2 ইন্টু এক্স, মানে এক্সকে কমন নেব, প্লাস 2 ইন্টু এরকম আসবে যে f2 মাইনাস f1 ইন্টু ওয়াই এরকম আসবে, প্লাস আসবে তোমাদের কি c1 মাইনাস c2 ইকুয়াল টু 0 এরকম আসবে। যদি 1 মাইনাস 2 করো এরকম আসবে। এটা দেখো এখানে আমার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার নাই, এক্স আর ওয়াই আছে, তার মানে এটা কি আমার একটা সরলরেখার সমীকরণ। বা যদি তুমি যদি 2 মাইনাস 1 করো মানে ওই সমীকরণে, তাহলে এরকম আসবে যে 2 ইন্টু g2 মাইনাস g1 into x plus 2 into f2 minus f1 into y প্লাস তোমাদের c2 minus c1 equal to 0। সো এটাও হতে পারে। তাহলে এই দুটো হচ্ছে আমার কি সাধারণ জ্যা এর সমীকরণ। সো এটাই হচ্ছে আমার সবচেয়ে সহজ নিয়মে দুটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে সাধারণ জ্যা এর সমীকরণ বের করার নিয়ম। হ্যাঁ, সো এটাই গেল। দেখো এখানে কি এক্স আর ওয়াই পাওয়ার কিন্তু 1 আছে, তাহলে অবশ্যই এটা সরলরেখা হবে। ঠিক আছে, এটাই সাধারণ জ্যা। সো এই হচ্ছে তোমাদের মোটামুটি টুকটাক থিওরি আর কি, বা গুড়াগাড়ি জিনিস যেগুলো ছিল, সো সেটা একটু দেখালাম। মানে তোমাদের আসলে এই যে জিনিসগুলো আছে এগুলো সবচেয়ে বেশি কাজে লাগা হচ্ছে তোমাদের অ্যাডমিশন টেস্টে আর কি, বুঝতে পারছো? বোর্ড পরীক্ষায় তোমাদের জাস্ট মানে ম্যাথ করাবে, সহজ তুমি সূত্র জানলে ম্যাথ করতে পারবা, কিন্তু আসল বৃত্ত কী জিনিস বা বৃত্ত কীভাবে কাজ করে বা অ্যাডমিশন টেস্টে অ্যান্সার করতে হলে বুয়েট বা ইঞ্জিনিয়ারিং যেগুলো আছে ওইখানে দেখা যায় তোমার আইআইটি বলো বা এমআইএসটি বলো, ওইগুলোতে আসলে এই জিনিসগুলো একটু বেশি জাজ করে, বুঝতে পারছো? সো এই হচ্ছে তোমাদের মোটামুটি একটা ধারণা। এখন আমরা কিন্তু মোটামুটি তোমাদের 7-8টা সমীকরণ মতো শিখাইছিলাম ইসের কি বলে প্রিভিয়াস ক্লাসে, মানে বৃত্তের 7-8টা সমীকরণ মতো দেখাইছিলাম, 8টা দেখাইছিলাম কিনা শিওর না, তবে তোমাদের আরও কিছু সমীকরণ আছে। দেখো আমি যে ওই 7-8টা সমীকরণ তোমাদের শিখেছি ওই সমীকরণগুলো কিন্তু সব ছিল এক্স আর ওয়াই দিয়ে, তোমার যদি মনে থাকে আর কি। সো ওইগুলাকে বলা হচ্ছে বৃত্তের কার্তেশীয় সমীকরণ। কারণ দেখো আমরা যখন বৃত্ত পড়েছিলাম তোমাদের সরলরেখা পড়েছিলাম, তখন আমরা দেখাইছিলাম যে এখানে আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা থাকে, পোলার স্থানাঙ্ক ব্যবস্থা থাকে। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা সব কিছু আমরা এক্স আর ওয়াই দিয়ে লিখি, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থা আমরা কি সব কিছু আর থিটা দিয়ে লিখি, এরকম ছিল। সো আমাদের 8টা সমীকরণ যেহেতু এক্স আর ওয়াই দিয়ে ছিল, তাহলে ওগুলো ছিল হচ্ছে আমাদের কার্তেশীয় সমীকরণ বা বৃত্তের কার্তেশীয় সমীকরণ বলতে পারো। ঠিক আছে, সো আমাদের মানে 7টা 8টা যে বৃত্তের সমীকরণগুলো ছিল সেগুলো বৃত্তের সমীকরণের কি কার্তেশীয় আকার। হ্যাঁ, কারণ সেখানে কি আমার এক্স ওয়াই ছিল আর কি। হ্যাঁ, সো তাহলে তুমি অবশ্যই কী করতে পারো যে বৃত্তের সমীকরণে যেহেতু মানে আমরা দেখো যে আমরা যতটুকু জানি যে বৃত্তের সমীকরণে একটা বিন্দুর স্থানাঙ্ক আমরা এক্স ওয়াই দিয়ে না প্রকাশ করে কিন্তু আমরা আর থিটা দিয়েও প্রকাশ করতে পারি। কারণ আমরা জানি যে একটা বৃত্তকে মানে একটা বিন্দুকে মানে একটা বিন্দুর স্থানাঙ্ককে আমরা যখন এক্স ওয়াই দ্বারা প্রকাশ করি বা এক্স কমা ওয়াই দ্বারা প্রকাশ করি, তখন সেটা ছিল আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। হ্যাঁ, আর যদি আমি এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ না করে আর থিটা দ্বারা প্রকাশ করি, আর কমা থিটা দ্বারা প্রকাশ করি, তাহলে সেটা হচ্ছে আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আর থিটা দ্বারা প্রকাশ করলে সেটা হবে পোলার আকৃতি হবে। হ্যাঁ, বা পোলার আকৃতি। সো আমাদের বৃত্তের সমীকরণের মানে পোলার আকৃতিটাও দেখতে হয়, বুঝতে পারছো? কারণ আমাদের মোটামুটি 2টা স্থানাঙ্ক ব্যবস্থা সম্বন্ধে আইডিয়া আছে, যে কার্তেশীয় আকার আর হচ্ছে পোলার আকৃতি বা কার্তেশীয় আকৃতি বা পোলার আকৃতি, এই 2টা, বুঝতে পারছো? তাহলে আমি যেহেতু
কার্তেশীয় সমীকরণগুলো দেখেছি বা কার্তেশীয় আকৃতিগুলো দেখেছি। সো একইভাবে আমরা কি পোলার আকৃতিগুলো তোমাদেরকে দেখাইতে হয়। এগুলো যদি একটু কম আসে তবে অ্যাডমিশনে খুব বেশি আসে। সো এখন দেখো আমরা যে ওইখানে বৃত্তের সরল সমীকরণ পড়ছি, সাধারণ সমীকরণ পড়ছি, সো এগুলো সবগুলা সমীকরণকে আমি কিন্তু মানে পোলার আকৃতি দেখাইতে পারবো। মানে ওদের তো কার্তেশীয় আকার আমি দেখছি, যেগুলো দেখছি ওগুলো কার্তেশীয় আকার ছিল, এখন কি আমি কী করবো পোলার আকৃতিও দেখতে পারবো। মানে সেম সরল সমীকরণের ক্ষেত্রে পোলার আকৃতিটা কেমন হয় বা পোলার সমীকরণটা কেমন হয়, সেমভাবে হচ্ছে তোমার কি বলে সাধারণ যে সমীকরণ ছিল বৃত্তের ওটাকেও আমি পোলার আকৃতিতে কেমন হয় সেটা দেখতে পারবো আর কি। ঠিক আছে, সো এটা তো আছেই। এরপর তোমাদের আরেকটা জিনিস ওরা বলে, এটাকে বলা হয় বৃত্তের প্যারামেট্রিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এটা মানে একটু নতুন জিনিস, কারণ তোমাদের আগে আমি প্যারামেট্রিক বা প্যারামেট্রিক ইকুয়েশন বলতে মানে কিছু বুঝাই নেই আর কি, বা দেখাই নেই। সো প্যারামেট্রিক ইকুয়েশন বা প্যারামেট্রিক সমীকরণ আসলে মানে বিষয়টা কি, ধরো মানে মানে একটাকে দিয়ে মানে আরেকটাকে প্রকাশ করা, হ্যাঁ, একটাকে দিয়ে আরেকটা প্রকাশ করা। মানে ব্যাপারটা হলো ধরো এরকম যদি মানে কি বলে মানে যদি এরকম হয় দুটি চলক থাকে, যে চলকটা হচ্ছে অন্য আরেকটা বা অন্য একটা চলকের উপর নির্ভর করে, তাহলে যে তোমাদের যে তৃতীয় যে চলকটা আছে বা বলতেছি যে প্রথম দুইটা যে চলক আছে এই চলক যদি তৃতীয় কোনো চলকের উপর নির্ভর করে, তাহলে এই তৃতীয় চলকটাকে তোমাকে আমার বলা হয় তোমাদের মানে প্যারামিটার বা প্যারামেট্রিক বলে আর কি, বুঝতে পারছো? মানে দুইটা স্বাধীন চলক যদি তৃতীয় আরেকটা চলকের উপর ডিপেন্ডেন্ট হয় বা তৃতীয় আরেকটা চলকের উপর নির্ভর করে, তাহলে তৃতীয় চলকটা বলা হয় তোমার বলতে পারবো যে প্যারামিটার বা প্যারামেট্রিক, বুঝতে পারছো? সো তোমাদের বাস্তব উদাহরণে আমরা এইগুলো আসলে অনেক দেখছি, যে দুইটা চলক যদি আমার তৃতীয় একটা চলকের উপর নির্ভর করে, যেমন আমরা জানি যে স্মরণ কিন্তু সময়ের উপর নির্ভর করে, হ্যাঁ। সো সময় যদি চেঞ্জ হয় তাহলে কি আমার স্মরণও চেঞ্জ হয়, এটা কিন্তু আমরা তোমাদের এই ডায়নামিক্সে পড়াইছিলাম আর কি, বা 19 আমরা জানতাম। বা তুমি বলতে পারো যে এক্স অক্ষ বরাবর যদি আমি স্মরণটাকে দিয়ে এক্স দ্বারা প্রকাশ করি, আর ওয়াই অক্ষ বরাবর স্মরণটাকে আমি যদি ওয়াই দ্বারা প্রকাশ করি, তাহলে আমার কী হয় যে আমরা তো জানি যে মানে এক্সটা নির্ভর করে টি এর উপর, আবার ওয়াইটাও কিন্তু নির্ভর করে আমার টি এর উপর, এরকম যদি তোমাদের মনে থাকে। মানে এরকম আমরা যখন দেখাচ্ছিলাম তোমাদের এরকম, হ্যাঁ, এরকম এটা ছিল হচ্ছে এক্স অক্ষ বরাবর স্মরণ, আর এটা ছিল আমার ওয়াই অক্ষ বরাবর স্মরণ। সো এক্স অক্ষ বরাবর স্মরণ বলো আর ওয়াই অক্ষ বরাবর স্মরণ বলো, এটা কিন্তু আমার কি টি এর উপর নির্ভর করে আর কি। সময় যাচ্ছে আমার কি স্মরণ বাড়ছে, এখানে তুমি যে কোনো গ্রাফে দেখতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে দেখো আমার এই এক্স অক্ষ বরাবর এই স্মরণটা এক্স অক্ষ বরাবর স্মরণ আর ওয়াই অক্ষ বরাবর স্মরণকে আমি এক্স অক্ষ বরাবর স্মরণকে আমি কি এক্স দ্বারা প্রকাশ করছি, ওয়াই অক্ষ বরাবর স্মরণকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। তাহলে এই যে দুটো স্মরণ আছে, এটাও কিন্তু মানে এক্সটা কিন্তু আমার কি টি এর উপর নির্ভর করতেছে, আবার কি ওয়াইটাও কিন্তু আমার টির উপর নির্ভর করতেছে। মানে এই স্মরণটাও টির উপর নির্ভর করতেছে, আর এই স্মরণটাও কিন্তু আমার টির উপর নির্ভর করতেছে। এটা কিন্তু আমরা তোমাদের পড়াইছিলাম বা তৃতীয় চ্যাপ্টার তোমরা ফিজিক্সে করছো। তাহলে এখানে দেখো আমার দুইটা ভিন্ন চলক, মানে এক্স আর ওয়াই দুইটা ভিন্ন চলক কিন্তু একটা চলকের উপর নির্ভর করতেছে। কোন চলক? দেখো তৃতীয় চলক, যেটা হচ্ছে আমার টি। এক্স আর ওয়াই দুটো চলক আমার টি চলকের উপর নির্ভর করে। তিনটাই কিন্তু চলক, দেখো ও চলক ও চলক ও চলক, তাহলে এক্স আর ওয়াই দুটো চলক, আর হচ্ছে টি হচ্ছে আমার একটা চলক আর কি। ঠিক আছে, তাহলে দেখো আমরা এক্স দিয়ে কি এক্স অক্ষ বরাবর স্মরণকে প্রকাশ করি, ওয়াই দ্বারা ওয়াই অক্ষ বরাবর স্মরণকে প্রকাশ করি। তাহলে আর টি হচ্ছে আমার অন্য একটা মানে অন্য যে কোনো একটা চলক, বুঝতে পারছো? বা আরেকটা জিনিস বলতে পারো, তাহলে দেখো এক্স তুমি বলতে পারো এক্স আর ওয়াই চলক দুটি কিন্তু তৃতীয় একটা চলক টির উপর নির্ভরশীল, হ্যাঁ। সো ম্যাথমেটিক্যালি এটাকে এরকম লেখে যে এরকম লেখে আর কি, যে এক্স ইকুয়াল টু ওরা লেখে এফ অফ টি, বা ওরা লেখে এরকম ওয়াই ইকুয়াল টু এরকম ধরো জি অফ টি, ঠিক আছে। সো এরকম বলে আর কি ম্যাথমেটিক্যালি লিখলে। মানে দেখো এক্সটা আমার টির উপর নির্ভর করতেছে, আবার কি ওয়াইটাও টির উপর নির্ভর করতেছে, মানে দুইটা আলাদা চলে কিন্তু সেম টির উপর নির্ভর করতেছে। বা তুমি বলতে পারো যে আমার এক্সটা হচ্ছে আমার টি এর একটা ফাংশন, ওয়াইটা কিন্তু আমার টি এর আরেকটা ফাংশন, মানে দুইটাই কিন্তু আমার টির ফাংশন, বুঝতে পারছো? তাহলে দেখো এখানে এক্স এর ওয়াই যে চলক দুটি আছে, এই চলক দুইটা কিন্তু তৃতীয় একটা চলকের উপর নির্ভরশীল এখানে, যেটা হচ্ছে আমার টি। ঠিক আছে, তাহলে দেখো এই যে তৃতীয় যে চলকটা আছে বা টিটা আছে, এই তৃতীয় চলকটাকে বলা হয় আমার প্রথম দুই চলকের মানে এক্স আর ওয়াই বা প্রথম দুই চলকের কি প্যারামিটার বা পরামিতি, বুঝতে পারছো? মানে এটাকে বলা হয়, এই টিটাকে বলা হবে হচ্ছে আমার প্যারামিটার ওরা বলে এরকম
প্যারামিটার বা বলে পরামিতি আর কি। পরামিতি মানে দুইটা স্বাধীন চলক যদি আমার তৃতীয় অন্য কোনো একটা চলকের উপর নির্ভর করে, তাহলে তৃতীয় চলকটা বলা হয় প্যারামিটার বা মানে এই দুইটা চলকের প্যারামিটার বা পরামিতি। হ্যাঁ, মানে তৃতীয় চলকটাকে বলে প্রথম দুটি চলকের প্যারামিটার বা পরামিতি আর কি। ঠিক আছে। সো তাহলে আমার এক্স আর ওয়াই এর প্যারামিটার হচ্ছে কি, আমার বলতে পারি এক্স আর ওয়াই প্যারামিটার হচ্ছে আমার টি। ঠিক আছে। সো এখন কথা হচ্ছে ভাই সব সময় যে টির উপর নির্ভর করবে বিষয়টা এরকম না, তোমার থিটা ফাই এগুলোও কিন্তু আমার হতে পারে, এগুলোর উপরও কিন্তু আমার নির্ভর করতে পারে আর কি। ঠিক আছে। যেমন আমরা টির ক্ষেত্রে যদি এরকম লিখছিলাম যে তোমার যদি মনে থাকে এক্স ইকুয়াল টু এরকম যদি মনে থাকে 5t এরকম লিখছিলাম, বা ওয়াই ইকুয়াল টু আমি লিখছিলাম এরকম যে হাফ জিটি স্কোয়ার, তোমার যদি মনে থাকে। দেখো এখানে আমার এক্সটার মানটাও আমার টির উপর নির্ভর করতেছে, আবার ওয়াই মানটা কিন্তু আমার টির বিভিন্ন মানের জন্য কি আমার ওয়াই মানটা বিভিন্ন আসবে, আবার কি টির বিভিন্ন মানের জন্য এক্সের মানটা বিভিন্ন আসবে। তার মানে কি আমার টির উপর কি আমার এক্সটা নির্ভর করতেছে, টির উপর আমার ওয়াইটা নির্ভর করতেছে আর কি। বুঝতে পারছো? দেখো টোটালি কিন্তু দুইটা আলাদা জিনিস, মানে দুইটা আলাদা সমীকরণ, কিন্তু কাহিনী হচ্ছে কি আমার এক্সটা টির উপর নির্ভর করতেছে, আবার মানে টি চেঞ্জ হলে আমার এক্স চেঞ্জ হবে, আবার ওয়াইটাও কি আমার টির উপর নির্ভর করতেছে, মানে টি চেঞ্জ হলে কিন্তু আমার ওয়াইটাও চেঞ্জ হবে আর কি। বুঝতে পারো? তার মানে কি এক্স আর ওয়াই চলক দুটি কিন্তু আমার টির উপর নির্ভর করতেছে। সো টিটাকে বলা হবে আমার প্যারামিটার। আর এই যে সমীকরণ দুইটা আছে, মানে এই দুইটা সমীকরণ হোক বা এই দুইটা সমীকরণ হয় হোক, এই দুইটা সমীকরণকে বা এই পুরা দুইটা সমীকরণকে বলা হবে প্যারামেট্রিক ইকুয়েশন। বা সমীকরণ দুটি হলো, তুমি বলতে পারো যে সমীকরণ দুটি হচ্ছে আমার হলো প্যারামেট্রিক ইকুয়েশন। প্যারামেট্রিক ইকুয়েশন বলা বলে পরামিতিক সমীকরণ। বুঝতে পারছো? এটা হচ্ছে মানে একদম কমন জিনিস বা একদম মানে ইন জেনারেল জিনিস আর কি। বুঝতে পারছো? বোঝানোর জন্য দেখাইলাম। বা এই দুইটা সমীকরণকে আমি বলা হবে যে পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। বুঝতে পারছো? সো সবসময় যে টি হবে বিষয়টা এরকম না। যেমন আমার এরকম হলো এক্স ইকুয়াল টু ধরো এ সাইন থিটা, আর ওয়াই ইকুয়াল টু ধরলাম আমি ওয়াই ইকুয়াল টু ধরো বি কস থিটা। দেখো এখানে এক্স আর ওয়াই আছে চলক। এখন এক্স আর ওয়াই চলকটা দেখো আমার, দেখো এই বি তো আমার ধ্রুবক, তাহলে এক্স আর ওয়াই দুটো আলাদা আলাদা চলকের চলক দুটো কি আমার এই থিটার উপর নির্ভর করতেছে, এক্সটাও থিটার উপর নির্ভর করতেছে, ওয়াইটাও থিটার উপর নির্ভর করতেছে। থিটার বিভিন্ন মানের জন্য কি আমার এক্সের মানটা পরিবর্তন হবে, চেঞ্জ হবে, আবার থিটার বিভিন্ন মানের জন্য কিন্তু আমার ওয়াইটা পরিবর্তন হবে। আর তার মানে এক্স আর ওয়াই মানটা আমার থিটার উপর নির্ভর করছে। তাহলে এক্স আর ওয়াই যে চলক দুটি আছে, এই চলক দুটি কিন্তু তৃতীয় আরেকটা চলকের উপর নির্ভর করতেছে, যেটা হচ্ছে আমার থিটা। তাহলে এই যে থিটা আছে, এই থিটাকে বলবো আমরা এখানে কি প্যারামিটার। হ্যাঁ, থিটাকে বলবো হচ্ছে আমার প্যারামিটার বা পরামিতি আর প্যারামিটার। আর এই যে দুটো সমীকরণ আছে, মানে এই যে সমীকরণ দুটো আছে এক্স ইকুয়াল টু এ কস থিটা, ওয়াই ইকুয়াল টু বি সাইন থিটা, এই সমীকরণ দুটাকে একত্রে বলা হবে পরামিতিক সমীকরণ। ঠিক আছে। থিটাকে বলা হবে প্যারামিটার আর ইকুয়েশন দুটাকে বলা হবে পরামিতিক সমীকরণ আর কি। ঠিক আছে। সো আসলে আমরা জানতে চাই হচ্ছে তোমাদের বৃত্তের প্যারামিটার ইকুয়েশনটা কি বা কেমন হয় আর কি, বৃত্তের প্যারামেট্রিক ইকুয়েশন বা পরামিতিক সমীকরণ আর কি। বৃত্তে যদি একটা পরামিতিক সমীকরণ লিখতে চাই, তবে বৃত্তের প্যারামিটার মানে তোমার বলতে পারো যে প্যারামেট্রিক ইকুয়েশনটা কেমন হবে। বুঝতে পারছো? সো সেটাই আমরা দেখতে চাই। তবে এটা ক্লাসটা অনেক বড় হয়ে গেছে, আমরা পরে দেখবো। তবে জেনারেল একটা আইডিয়া পাইছো। তো যদি কিছু মনে না থাকে, তুমি এটা মনে রাখবা যে দুটো আলাদা আলাদা চলক যদি তৃতীয় আরেকটা চলকের উপর নির্ভর করে, তাহলে তৃতীয় চলকটাকে বলা হবে হচ্ছে আমার কি বলতে পারো যে প্যারামিটার, মানে প্রথম দুটো চলকের প্যারামিটার, প্রথম দুটো চলকের প্যারামিটার বা পরামিতি। আর এই যে দুইটা ইকুয়েশন আছে, এই মানে দুইটা চলককে নিয়ে যে ইকুয়েশনটা, এই ইকুয়েশন দুইটাকে আমার একসাথে বলা হচ্ছে পরামিতিক সমীকরণ বা প্যারামেট্রিক ইকুয়েশন। সো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে তোমাদের দেখাবো যে বৃত্তের
প্যারামেট্রিক সমীকরণগুলো কেমন হয় বা তোমার প্যারামেট্রিক ইকুয়েশনটা কেমন হয়, হ্যাঁ সেটা আমরা জানতে চাই বা লিখতে চাই। বা একটা বৃত্তে যদি আমি কী করি, একটা প্যারামেট্রিক সমীকরণ লিখতে চাই, তাহলে সেটা কীভাবে লিখবো আর কি, হ্যাঁ, বা দেখতে কেমন হবে। সো এটা হচ্ছে ব্যাপার। আর একটা জিনিস আমার হচ্ছে তোমার লাস্ট ক্লাসে আমরা মানে এই পর্যন্ত যতগুলো ইকুয়েশন দেখছি বৃত্তের বিভিন্ন যে সমীকরণগুলো দেখছি, ওই সমীকরণগুলো আমরা দেখছি পোলার আকৃতি দেখছি বা আমরা কার্তেশীয় আকারগুলো দেখছি বা কার্তেশীয় আকৃতি দেখছি বা কার্তেশীয় সমীকরণগুলো দেখছি। এখন আমরা ওই সমীকরণগুলোরই পোলার আকৃতি দেখতে চাই বা পোলার সমীকরণ দেখতে চাই। কারণ ওখানে আমরা কি একটা আগেই বলছিলাম যে আমাদের দুটো স্থানাঙ্ক ব্যবস্থা আছে, যেখানে যদি আমরা একটা বিন্দুর স্থানাঙ্ক এক্স আর ওয়াই দ্বারা প্রকাশ করি, মানে বুঝার কোটি দিয়ে প্রকাশ করি, তাহলে সেটা হচ্ছে কি আমার তোমাদের কার্তেশীয় স্থানাঙ্ক হয়। আর একটা ছিল যদি আর আর থিটা দ্বারা প্রকাশ করি একটা বিন্দুর স্থানাঙ্ককে, তাহলে সেটা হচ্ছে আমার কি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। সো সেটা একটু দেখার চেষ্টা করব আমাদের পরের ক্লাসে।